This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন বিকেলের বিতর্কের সময় আপনাদের সঙ্গে আমি রাজা। প্রথমেই ইস্যুটা বলে দিই। অভিষেক প্রশ্নে তদন্তের অভিমুখ। প্রশ্ন, কেন আমরা এই প্রশ্ন তুলছি? আমরা এই প্রশ্ন তুলছি যে অভিষেক স্যালাইন কাণ্ডে তদন্তের অভিমুখ নিয়ে প্রশ্ন তুলছেন কিনা তৃণমূলের দ্বিতীয় পদাধিকারী। তার কারণ এই তদন্ত যখন শুরু হয় ঠিক তার মুখে একটি ফোড়ন কেটেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন যে সিআইডিকে দেখতে হবে, যারা তদন্তকারী তাদের দেখতে হবে যে এতে কোনো সাবোতাজ বা এর মধ্যে কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা। এই স্যালাইন কি করে প্রসূতিদের দেহে দেওয়া হলো বা ওটি অপারেশনের যেগুলো নিয়ম সেগুলো ঠিকঠাক মানা হয়েছিল কিনা। এবং তিনি রাত জাগা আন্দোলনকারী চিকিৎসক এবং তাদের যারা সমব্যথী বা তাদের যারা পক্ষ নিয়েছিলেন তাদের কথা বলেছিলেন। আবার নবান্ন যখন প্রথম নেগলিজেন্স বা গাফিলতির কথা বলেন মনোজ পান চিফ সেক্রেটারি, তখনও তিনি বলেছিলেন সেখানে কোনো সিনিয়র ডাক্তার নিয়ম মেনে ছিলেন না, পিজিটিরাই করেছিলেন। দেখুন আজকের প্রথম ইস্যু। আমাদের সঙ্গে যারা আজকে আলোচনায় রয়েছেন, বাঁদিক থেকে চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র, দীপ্তাশ্র যশ মাঝখানে রয়েছেন বিজেপির মুখপাত্র, এবং মণিশঙ্কর চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকেই আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমেই শুনবো কুণালবাবু ঠিক কি বলেছিলেন এবং তার প্রেক্ষিতে এই স্যালাইন তদন্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন দু তিনজন আছেন একদম দাবি এক দফা এক। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। দেখুন, খুব উচ্চগ্রামে সরকার কিন্তু বলেনি, বলেছেন কুণাল ঘোষ। সরকার শুধু বলেছে সেখানে পিজিটিরা ছিলেন এবং প্রাথমিক নেগলিজেন্স আছে। কুণাল বাবুকে ইগনোর করলেও বা এড়িয়ে গেলেও বিলক্ষণ চলতো। অভিষেক বাবু কিন্তু তা এড়াননি এবং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলে সমাজের একটা বড় অংশের মানুষ মনে করছেন। আমি প্রথমেই মণিশঙ্কর বাবুর কাছে যাব যে এই বিষয়টা টেনে নিয়ে এটায় প্রতিক্রিয়া দেওয়ার কেন প্রয়োজন পড়লো অভিষেক বাবু? মাইকটা নিন প্লিজ। সাধারণ মানুষ যে কথাগুলো বলে এবং যে কথাগুলো এক্সপেক্ট করে, তখন যদি রাজনৈতিক দলের কোনো নেতা না বলে, তখন আপনারা মিডিয়া বা অনেকেই বলে যে ট্রান্সপারেন্ট ইজ দ্য বেস্ট পলিসি, এবং সেটাই করা উচিত। যখন একজন একজন নেতা, আর কি আমি বলবো যে একজন প্রথম সারির নেতা অভিষেক ব্যানার্জি, তিনি যখন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে কোনো কথা বলছেন, তখন আপনারা ন্যারেটিভ খুঁজছেন কার বিরুদ্ধে কথা বলছেন, কেন কথা বলছেন। আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলতে চাই যে উনি কুণালকে কটাক্ষ করে বলুক বা না বলুক সেটা প্রশ্নে আমি যাচ্ছি না, কারণ আমরা তো তৃণমূলের মুখ্য সচেতক নয়, কিন্তু সাধারণ মানুষ হিসাবে, তৃণমূলের সমর্থক হিসেবে আমরা বলতে পারি যে কুণালবাবু এই কথাগুলো না বললেই পারতেন। এবং এই কথাগুলোর মধ্যে ডাক্তারি কে করে না করে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, অনেকেই বলছেন ডাক্তারদের কোনো দোষ নেই। আমি বলছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো দেখা যাবে যিনি স্টোর কিপার, যিনি ম্যানুফ্যাকচারার এবং যিনি এইটা ব্যবস্থাটাকে চালান, তারা অনেকে এর সঙ্গে জড়িত থাকবেন। কিন্তু মানুষ যখন কোনো হসপিটালে যায় তখন প্রথমেই বলে আমি পিজিতে যাচ্ছি বা এনআরএসে যাচ্ছি, বলেন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি বলে। ফলে প্রাথমিকভাবে ডাক্তারদের একটা দায়িত্ব থেকে যায় এবং ডাক্তারদের দায়িত্ব থেকে আবার
দেখা যাবে তার উপরে চেন ওয়াইজ যেগুলো হতে পারে। ফলে ডাক্তাররা কিভাবে ডাক্তারিটা করবেন, ডক্টরশিপটা করবেন, সেই প্রসঙ্গে কুণালবাবু নাই বলতে পারতেন, কিন্তু এটা বলতে পারতেন হয়তো ডাক্তারদের কোনো রকম গাফিলতি এটার মধ্যে হয়তো আছে, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। এবং আমরাও বিশ্বাস করি যে ডাক্তারেরা প্রাইমারিলি ল্যাচেসটা কোনোভাবেই এড়াতে পারেন না। বেশ, আমি খুব দ্রুত আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আবার বলছি, গোয়ালপুকুরে, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, অত্যন্ত বড় খবর। গোয়ালপুকুরে, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ। আবার রাজ্যে চলল গুলি, এবার আইনের রক্ষকদের গায়ে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা খবর পাচ্ছি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। বিচারাধীন বন্দীকে কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার পথে গুলি চলে। মনে করা হচ্ছে দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। কারা গুলি চালালো ডিটেল জানাবো আপনাদের। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কারা গুলি চালালো বলে প্রাথমিক অনুমান? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, উত্তর দিনাজপুরের প্রতিনিধি রূপক। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কারা গুলি চালালো রূপক, কারা গুলি চালালো? প্রথমে এই মুহূর্তে সব থেকে বড় খবর দর্শকদের আরো একবার জানাই। এবার উত্তর দিনাজপুরের যেমনটা কিন্তু এখনো প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, এক অভিযুক্তকে কিন্তু ইসলামপুর মহকুমা আদালত থেকে তাকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে করে, তখন কিন্তু এই দুষ্কৃতী তাণ্ডব ঘটে, গুলি চালানোর ঘটনা ঘটে। কিন্তু এখনো পুলিশের তরফে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, বা স্পষ্টভাবে পুরোটাই স্পষ্ট নয় কেন, কারা কিভাবে গুলি চালালো। তবে একটা দুষ্কৃতী গ্যাং কিন্তু সেই গাড়িকে ফলো করছিল, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে, এবং এই মুহূর্তে সেই 2 পুলিশ কর্মী যারা রক্তাক্ত আহত হয়েছেন তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু চিকিৎসা চলছে, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। পরিবারের লোক যেমন আতঙ্কিত, তেমনি কিন্তু এলাকাবাসীরাও যথেষ্ট আতঙ্কিত। সন্ধ্যা নামেনি যখন এই ঘটনা, তখন সম্ভবত কিছুটা দিনের আলো ছিল। দিনের আলো থাকতেই তারা কত বড় দুষ্কৃতী, এবং পুলিশের কাছে তার কোনো খবর ছিল না যে প্রিজন ভ্যান ফলো করছে দুষ্কৃতীরা। রূপক, দেখো এটা কিন্তু সবচাইতে একটা বড় বিষয় বলতে গেলে। ওই এলাকা কিন্তু পুরোটাই জাতীয় সড়ক, এবং সেখানে দুষ্কৃতীরা কিভাবে ফলো করছিল, কোথা থেকে দুষ্কৃতীরা আসছিল, সবটাই কিন্তু নজরে রাখার কথা বা নজরে থাকার কথা। কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু এখনো পুলিশি তদন্ত সাপেক্ষ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা যেমনটা জানাচ্ছেন যে এখনো কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট নয়, কিভাবে কোথা থেকে দুষ্কৃতীরা এলো, কিভাবে এই ঘটনা ঘটলো, সবটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। রূপক, তোমার কাছে আরো একটা প্রশ্ন, যে পুলিশ কর্মীদের গুলি লেগেছে তাদের বাইরে আর তাদের সঙ্গে কজন মোট পুলিশ কর্মী ছিলেন, এবং তাদের এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, যেই 2জন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তাদেরকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে এই মুহূর্তে ওটিতে তাদের ট্রিটমেন্ট চলছে, কিন্তু বাকি আরো কয়েকজন পুলিশ কর্মী এক্স্যাক্টলি ছিলেন বা তারা কেউ আহত কিনা সেই সমস্ত বিষয়টি কিন্তু এখনো এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশের নিজেরই নিরাপত্তা নেই, এই প্রশ্ন উঠছে। রূপক, থ্যাংক ইউ ভেরি মাচ, এখনকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার কি বল আমাদের প্যানেলিস্টদের কাছে, মাননীয় প্যানেলিস্টদের কাছে আমি আবার আরেকবার মার্জনা চেয়ে নেব। দেখুন, আজকেও আমাদের ইস্যু বদলে ফেলতে হচ্ছে। এই খবরের উপর বড় খবর এখন কিচ্ছু হতে পারে না। আমি প্রথমে মণিবাবুর কাছে, মণিশঙ্কর বাবুর কাছে যাব। আমি বলছি, একজন নেতা নয়, কোনো রাজনৈতিক কর্মী নয়, আমজনতা নয়, পুলিশকে ফায়ার করছে প্রিজন ভ্যানে ফলো করে। না, পুলিশকে এর আগেও দেখেছি যে মানুষের কাছ থেকে পুলিশকে অনেক সময় মানে কি বলবো সারেন্ডার করতে হয়, এরকম আগেও দেখেছি। আমি বলছি যে কেন্দ্র এবং রাজ্যের যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে থাকবে। আমরা দেখছি বিভিন্ন রাজ্যের সঙ্গে যেখানে যেখানে কেন্দ্রের সরকার মানে রাজ্যতে তারা নেই বা রাজ্যের কেন্দ্রের সঙ্গে মিল হচ্ছে না, ফলে একটা ইগো সিস্টেম কাজ করছে। ফলে এইগুলো কিছু কিছু জিনিস আমি বলবো যে মানুষকে আর অনেকটা প্রায়োরিটি দেওয়া। পুলিশ এমনভাবে তাদের সঙ্গে মিশছে যেখানে মানুষ পুলিশের অ্যাক্সেসিবিলিটিটা পাওয়ার অনেকটা স্কোপ পেয়ে যাচ্ছে। ফলে শুধু এই নয়, দেখো জঙ্গির ঢুকারও কার্যকলাপ ঘটছে। ফলে বাবু আমি থামাচ্ছি আপনাকে, সরি, আগে বাড়িতে পুলিশ যদি তদন্তে আসতো, পাড়ার লোক কোনো লোক লজ্জা পেয়ে যেত যে আমার বাড়িতে পুলিশ এসছে। কোন ছবি দেখছি? অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেড়ে গেছে। আপনার কাছে আসছি। আমার মানে দেখুন, আজকে পুলিশকে তো নামিয়ে দেওয়া হয়েছে তোলাবাজির পর্যায়ে।
আজকে থানা চালান থানার ডাকবাবুরা, থানার আইসি বা পুলিশের এসপিরা তো থানা চালান না, ডাকবাবুরা চালান। এই ডাকবাবু কারা সে তো তৃণমূলের যারা লোক আছেন তারা খুব ভালো করেই জানেন। আজকে দেখুন, আজকে উনি বলছেন কেন্দ্র রাজ্য বলে কি বলতে চাইলেন আমি বুঝতে পারলাম না। যে রাজ্য তো আইন শৃঙ্খলা তো রাজ্যের বিষয়, তাহলে কি উনি ঘুরিয়ে বলতে চাইলেন যে 355 বা 356 চান, কারণ পুলিশ মন্ত্রী পুরোপুরি ব্যর্থ? দেখুন, কালকে মালদাতে একটা ঘটনা ঘটলো, একজন তৃণমূলের একজন নেতাকে তাকে থেঁতলে মারা হলো, এখন অবধি কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ অ্যারেস্ট হয়নি। এবং এই সব থেকে নজর ঘোরাতে কি করা হচ্ছে, একটা নকল তরজা তৈরি করা হচ্ছে। কখনো একটা জেলখাটা আসামি, কখনো একটা ইডির হাত থেকে বেঁচে বেড়ালো একজন নেতা, তারা একটা নকল তরজা তৈরি করছেন। আজকে রাজ্যের আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তাই নেই, পুলিশের কোনো নিরাপত্তা নেই। এর আগে গার্ডেন রিচে আমরা দেখেছি তাপস চৌধুরী, তাকে খুন করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে, আজ অবধি কয়জন অ্যারেস্ট হয়েছে, কজনের শাস্তি হয়েছে? তারপরে দুর্গাপুরে এক পুলিশ অফিসার, তাকে বোমা মেরে দেওয়া হয়েছিল। আপনার কাছে 2 সপ্তাহের মধ্যে 3টে একেবারে সিনেম্যাটিক, যাকে বলে ঠিক নাটকীয় কায়দায়, যেগুলো গ্যাং ওয়ারে হিন্দি চটুল ছবিতে দেখা যায়। চন্দন চট্টোপাধ্যায়, প্রথমে দুলাল বাবুর ক্ষেত্রে হলো মালদায়, তারপরে কালকে হলো কালিয়াচকে, আজকে একদম খোদ পুলিশ। দেখুন, এখন তো বাঙালি দর্শকরা ওয়েব সিরিজ দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, ফলে মির্জাপুর, শুট আউটের লোখানবালা এসব দেখার দরকার পড়ছে না। পশ্চিমবাংলায় দুয়ারে সরকারের নাম করে দুয়ারে গুন্ডা, দুয়ারে দুষ্কৃতি এনে হাজির করেছে। 3M এর সরকার চলছে, মানি, মাসল, মার্ডার। এছাড়া তৃতীয় বলতে পারবেন? আপনি ভাবুন, একজন আইনজীবী হয়ে উনি একজন রাজনৈতিক পরামর্শদাতা, উনি বলছেন যে পুলিশের সাথে জনগণের এমন সম্পর্ক তৈরি হয়েছে যে দুষ্কৃতীরা গিয়ে পুলিশকে গুলি মেরে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। মোটেই তা নয়। যুক্তিটা হচ্ছে যে বিজেপির বদান্যতায় আজকে যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল হয়ে গেল, এটা দেখে ওই দুষ্কৃতীরা ভাবছে যদি মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ ছেলেকে পথে বসিয়ে তাদের বেল হয়ে যেতে পারে, তো এই দুষ্কৃতীরা পুলিশকে জানে যে এই পুলিশ টেবিলের তলায় লুকায়, আইনের শাসন বলে পশ্চিমবাংলায় কিছু নেই, তার জন্যই। আর সেখান থেকে নজর ঘোরানোর জন্য এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন না, কুণাল ঘোষ, অভিষেক, দেখুন আমাদের গ্রামে একটা কথা আছে যে সেলুনটা খুব ভালো, খুঁটটা খুব খারাপ। ফলে একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে টিএমসি দলটা খুব খারাপ, অভিষেক খুব ভালো। আসলে তো তা নয়। গোটা টিএমসি দলটা মিলেই অনুপম দত্ত কে ছিলেন, তপন দত্ত, কে সত্যজিৎ বিশ্বাস, কে কদিন আগে কলকাতার বুকে একজন কাউন্সিলর, কলকাতার সুশান্ত ঘোষ, তাকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষ বলি হচ্ছেন এদের খুনোখুনি, টাকা পয়সার ঝগড়া, তাতে। আর বিজেপি সমস্ত ঘটনাকে আমারটা শেষ করতে দিন। আপনি কেন মাঝখানে? আপনারা তো ছেড়ে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিককে। পার্থবাবু বাইরে রইলেন। হ্যাঁ, বোঝা গেছে। আপনারা পিন্ডি করে দিয়েছেন, ওই জন্যই আসামিরা রাস্তা বেরিয়ে আমার মনে হয় বিকাশ বাবু আরজিকরের মামলা কেন ছেড়ে দেন? আরজিকরের মামলায় আপনারা যা করেছেন বাদ দিন, আপনারা সিবিআই ইডি ঘরে বসে নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে, সব বোঝে, বাংলার মানুষ সব বোঝে, ওই সেটিং হয়ে গেছে। প্লিজ, আমার মনে হয় সার্বিক ডিবেটে না গিয়ে একদম ফোকাস ডিবেট হওয়া উচিত। আজকের বিতর্কের এই মুহূর্তের বিষয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। গোয়ালপুকুরে আজ আমরা যা দেখলাম তাতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই। মণিশঙ্কর বাবু, আমি একটা জিনিস বলছি, আমি অনেক কথাই মানে একমত নাও হতে পারি, কিন্তু চন্দনার একটা কথাতে আমি একমত হলাম। কারণ ব্যাপারটা যে এতগুলো মামলা হচ্ছে, আজকে উনি বলছেন বেল পাওয়া মানেই জামিন হওয়া নয়। আজকে নারদা মামলাতে তো সব বেল পেয়ে গেছে, আজকে পর্যন্ত কেস মিটছে না, 2টো লোক মারা গেল। আমি বলছি আজকের রেশন ডিবেট নয়, প্লিজ আজকের রেশন ডিবেট নয়, আমি অ্যালাউ করতে পারবো না। আজকের রেশন ডিবেট নয়। পুলিশ কর্মী যদি গুলি খায়, আমি বলছি পুলিশ কর্মী যদি গুলি খায় সিভিক ডিউটি করবে কি করে? আপনি আমাকে বলুন প্লিজ। স্টেট ইজ আ গেস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ফলে মানুষ, মানে সাধারণ মানুষ সবাই মিলে যদি সহযোগিতা না করে, আমার মনে হয় শুধু পুলিশের দ্বারা এত কোটি লোককে সামলানো সম্ভব নয়। আজ যদি মানুষ যদি মনে করে যে পুলিশকে আমরা ঘরে ঢুকিয়ে রেখে দেবো, সাধারণ মানুষকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষকে যদি সজাগ না থাকে, তারা যদি ঠিক মতো না থাকে, তারাই তো আজকে ধরুন ঘুষ কাণ্ডের কথা বলা হচ্ছে। সাধারণ আমি যদি ঘুষ না দিই, ঘুষ পাওয়ার স্কোপটা তো পুলিশের কাছে নেই। ফলে পুলিশকে বলছে যে পুলিশের ঘুষ খাওয়ার যে স্কোপটা সেটা আমরা করে দিই। ফলে সাধারণ মানুষকে বলতে হবে, ভাই সাধারণ মানুষ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, সেন্ট্রালও দায়িত্ব আছে, আপনি জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছেন, সেন্ট্রালের দায়িত্ব নেই। তারপরে বিএসএফ যখন জঙ্গি অনুপ্রবেশ
প্রশ্ন হচ্ছে সেন্ট্রালের দায়িত্ব নেই, পুলিশ বা বিএসএফ তাদের দায়িত্বটা বিএসএফ এর দায়িত্ব মানছেন না। আমি আবার একটা কথা বলছি, পুলিশ হোক আর বিএসএফ হোক, এদের তো নির্দিষ্ট একটা কর্তব্য আছে দাঁড়িয়ে কাজ করার। সেই কর্তব্য থেকে তারা সরে যাচ্ছেন কেন? কারণ রাজনৈতিক প্রশ্রয়ে তৃণমূল পুলিশকে এমন জায়গায় বানিয়েছে, জুতোর ফিতে বাঁধা থেকে শুরু করে পাড়ার ক্লাব পর্যন্ত, বিয়ে পর্যন্ত তৃণমূলের জনতা সেখানে উপস্থিত হচ্ছেন, টেবিলের তলায় লুকোচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, ভুল মামলা সাজাচ্ছেন। আইন শৃঙ্খলা বহু জায়গাতেই খুব শোচনীয়, কিন্তু 3টে ডিস্ট্রিক্ট এটা কিন্তু বলতেই হচ্ছে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই যে ত্রয়ী জেলার দিক থেকে এইটা কেন আপনি বলুন তো? এই জেলাগুলো আমরা দেখেছি, যে দলই সরকার করুক না কেন ওরা ওনাদের নিজের মতো করে চলে। আমরা দেখেছি মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, আমরা দেখেছি ওদের একটা নিজস্ব ঘরানায় একটা চলে। দেখবেন আপনি মানে সিন্স যখন থেকে আপনার সরকার প্রথম থেকে তৈরি হয়, সিপিএম বলুন, তার আগে কংগ্রেস বলুন, বরাবরই একটা মুর্শিদাবাদ এবং মালদা যেগুলো বর্ডারের কাছাকাছি আছে তারা একটা নিজস্ব স্টাইলে চলে। ফলে তৃণমূল কি বললো বা কংগ্রেস কি বললো, যারা ক্ষমতা আছে সেই গাইডলাইন নিয়ে মেনে সবসময় এই ডিস্ট্রিক্টগুলো চলে বলে আমার মনে হয় না। ফলে তাদের নিজস্ব ঘরানাতে এই রীতিনীতি আমরা বরাবর দেখে আসছি, সেই জায়গা থেকে অনেকটা তারই একটা প্রতিফলন। তৃণমূল জমানায় এত বছরেও আপনারা তাহলে কালিয়াচক, উত্তর দিনাজপুর এই সব জায়গার ক্যারেক্টার চেঞ্জ করতে পারেননি। আমি বলছি আইনি ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার চেঞ্জটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ যেহেতু এখন দেখছেন যে ঘর পড়ে গেছে, এই যে আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে সিপিএম এর আমল থেকে হয়ে হয়ে আসছে, আপনি চেঞ্জ করতে পারবেন তো না। ফলে এই যে বলছি আজকে সেরকম বেসিক আমার একটা কথা আছে, আজকে যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছেন, প্লিজ চন্দন দা আসছি, সিপিএম এর আমল বললেন তো 2010 সালে ও থেকে কর্পোরেশন চেঞ্জ হয়েছে, 2012 থেকে কাউন্সিলর কে? ওনাদের কাউন্সিলর। ওই যে আমি বলছি প্লিজ আজকের ডিবেটটা ওইগুলো নয়, অন্য বিষয় আনবেন না। আমি বলছি যারা আজকে গুলি চালিয়েছেন তারা কেউ অশীতিপর নন, তারা সব দুষ্কৃতী এবং তাদের যা বয়স, এজ গ্রুপ, সেটা নিশ্চয়ই ইয়াং বা মধ্যবয়স্ক। তাহলে তারা বাম জমানার থেকে আসছে কি করে? প্রথম গুলি ছোড়া দেখলেন পুলিশকে? সেটা আমি বলছি না, আপনাকে সমস্যার সমাধানটা খুঁজতে হবে। আমরা সব সময় দেখি কেন করলো, কোন রাজনৈতিক দলের মদতে করলো, কারা সরকার আছে, এটা নয়, এটা একটা সমাজের অসুখ। সেটা সমাজের অসুখটা সারানোর জন্য আমাদের যারা আপনাদের রেসপন্সিবল মিডিয়া আছে আলোচনা করতে হবে। আরেকটা প্রশ্ন, আপনি রিসিভিং এন্ডে আছেন, আপনাকে বেশি প্রশ্ন নিতেই হবে। আরেকটা প্রশ্ন আপনার কাছে একই সঙ্গে, যারা কালকে লিঞ্চিং করে দলের লোককে এইভাবে মারলো, তাদের আর আজকে যারা পুলিশের গায়ে গুলি ছুড়লো, তারা তো দুজনই ক্রিমিনাল, তাই তো? তাহলে তাদের মধ্যে তফাৎটা কোথায়? আমি বলছি যে একটা তো অভিষেক ব্যানার্জি একটা তো ভালো কথাই বলেছে, যখন একটা মেজর পোর্শন বিরোধী যখন শূন্য হয়ে গেছে, পুরোটাই মোটামুটি তৃণমূলের লোকজন আছে, ফলে মারামারিগুলো তৃণমূলে তো হবে স্বাভাবিক ব্যাপার। ফলে এটা চলতে থাকবে, মানে এটা চলতে থাকবে। আমি বলছি নর্মাল প্রসেসে, একটা রাজ্যে যদি সবাই তৃণমূল হয়, মারামারিটা তো দুপক্ষে তৃণমূলের মধ্যে হবে। কোথাও একটা পার্টি তার মানে শাসক অসহায় সুর প্রকাশ করছে যে আমার কিছু করার নেই, প্লিজ। আমি একটা বলি যে দেখুন, ডিসি বিনোদ মেহতার খুন হয়েছিল গার্ডেন রিচে, ঠিক আছে? তারপরে গার্ডেন রিচে তাপস চৌধুরীর খুন হয়েছে, দুর্গাপুরে এক পুলিশ অফিসার মারা গেছেন, আজকে 2জন পুলিশ কর্মী গুলিবিদ্ধ। তাহলে কি এই পরম্পরা চলতে থাকবে? উনি বললেন 3টে জেলার, এটা নাকি পরম্পরা, ঐতিহ্য, মানে সেই আমার মনে পড়লো মোহব্বতের সিনেমার ডায়লগটা, যে পরম্পরা, প্রতিষ্ঠা থেকে দেখে আসছে আর ঐতিহ্য। কিন্তু তা তো নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যে 3টে জেলা আপনি বলছেন বেশি সমস্যা, আমি এখন কিছু স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে আমি বলছি, সেই 3টে জেলাতেই দেখুন অনুপ্রবেশের সমস্যাটাও সবথেকে বেশি। আজকে মালদাতে হোচিমিন কলোনি বাড়িয়েছিল সিপিএম, এবং তাকে ফুলে ফলে পল্লবিত করে কুসুমিত করে বাড়িয়েছে তৃণমূল। সিপিএম এর আনসার নেব, সিপিএম এর আনসার খুব পরিষ্কার যে 2012 সালে ডাক্তার বিসি রায় হাসপাতালে কাকুরগাছির মোড়ে কলকাতায় কয়েকটা শিশু মারা গেছিল। তাতে গুরু যদি বলেন যে ওটা বাম আমলের শিশু, তাহলে তার শিষ্যরা এই কথাই বলবে, এর থেকে বড় কিছু আশা করি না। আমার স্পেসিফিক কোশ্চেন হচ্ছে 2010 সালে কলকাতা কর্পোরেশন চেঞ্জ হওয়ার পর নাকে সর্ষের তেল দিয়ে তৃণমূল কংগ্রেসের মেয়ররা কেন ঘুমিয়ে একটার পর একটা বেআইনি বাড়ি তৈরি করতে দিয়েছেন? এটা এক। আর এবার দ্বিতীয় কথা হচ্ছে যে একদম প্রথম খুনের ব্যাপারে, যখন মালদায় প্রথম খুন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কাকে দোষ দিয়েছিলেন? আপনি চালিয়ে দেখুন, এসপি কে, অপদার্থ এসপি বাংলাদেশ বর্ডার দেখো, এটা দেখো না। আর দ্বিতীয় খুনের ব্যাপারে অভিষেক ব্যানার্জি বলছেন যে দল বড় হলে খুন বাড়বে, তো নিউটনের নতুন অঙ্ক। আবার বলি বাবু, দল বড় হলে খুন বাড়বে, এবার চলুন আপনি চালিয়ে দেখুন প্লিজ। বলেছেন আপনি দল বড় হলে খুন বাড়বে, কোথায় বলেছে? আমি বলছি যখন পশ্চিমবঙ্গে যখন মোটামুটি বিরোধী শূন্যের জায়গায়,
তখন দেখতে হবে সব তৃণমূলই এরাও তো খুন করে। মারামারিটা যখন এরাও তো হচ্ছে, খুন করে। যখন এই মারামারি হচ্ছে না, 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 এই দ্বন্দ্ব হচ্ছে, ছোটরাতে তৃণমূলে হবে, এই ছোটরাতে ন্যাচারাল করতে বলে। আমাদের হাতে প্লিজ আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে। যদি প্লিজ আমাদের হাতে আর 1 মিনিট সময়, প্রিজন ভ্যান চেজ করে যদি চটুল হিন্দি সিনেমার কায়দায় পুলিশকে গুলি চালানো যায়, উত্তর দিনাজপুরের মানুষ রাতে বেরোবেন কি করে বা দিনে বেরোবেন? বন্ধ হতে পারে যদি শারীরিকভাবে মানুষ সজাগ হয়, সবই সম্ভব। কিন্তু যদি কোনো কেউ একটা মারছে, ধরুন এক জায়গায় মারামারি হচ্ছে, দুজনে তৃণমূলের লোক, আমি বিজেপি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, পরবর্তীকালে বিজেপির কাছে আঘাত আসতে পারে সেটা ভুলে গিয়ে, ফলে যেখানে অন্যায় হবে সেখানে মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক। বিজেপি ধরে নিয়েছে তৃণমূলের সবার থেকে 10 সেকেন্ড করে আনসার নেব। যদি পুলিশের জানাই থাকে ওটা একটা ওই রকম ক্রিমিনাল ইনফেস্টেড এলাকা, সেখানে তো প্রিজন ভ্যানের যে ক্যারেক্টার, সেখানে পুলিশের নিরাপত্তা অনেক বেশি করে নিয়ে যাওয়া উচিত ছিল। আমাদের ছোট আমরা এক সময় শুনতাম যে পুলিশের থেকে বড় গুন্ডা নাকি কেউ নেই, পুলিশের এলাকা মানে সেখানে অন্য কোনো গুন্ডা দাদা থাকবে না। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, পুলিশের এলাকা থানার মধ্যেটুকুনি, এমনকি তাও নয়, সেখানেও খালি টেবিলের তলায় পুলিশের এলাকা। এই রাজ্যের পুলিশের এই তো অবস্থা। আজকে আপনার পালা শেষ। সব দলে থাকতে পারে রাজা, কোনো অবস্থা নয়, কিন্তু দুষ্কৃতীরা মিলে যদি কোনো দল তৈরি করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস, এটা আমার কথা নয়, বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছিলেন, অক্ষরে প্রমাণ হচ্ছে। আজকের বিকেলের বিতর্কে আমাদের সময় শেষ। দেখুন, একটা ঘটনা নিয়ে কনসার্ন নয়, সিরিজ অফ ক্রাইমস, একের পর এক অপরাধ, কখনো দলের লোক, কখনো রাজনীতিক, কখনো পাথর থেতলে মারছে, এবং প্রত্যেকটা ভিডিও একেবারে সিনেমার গ্যাংওয়ারের কায়দায়। বাংলা এই জিনিস আগে ছিল কি? কোন আগে ছিল? এই জিনিস আগে ছিল কি? এই প্রশ্ন রেখেই আমরা শেষ করলাম আজকের বিকেলের বিতর্ক।